আসসালামু আলাইকুম। এই যে দেশ, এই দেশটা আমাদের সবার। আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে আমরাও পারি আমাদের দেশটাকে জাপানের মতো, জার্মানির মতো সুন্দর করতে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা আমরা ঢাকার শহর সহ সারা দেশে যারা ময়লা ডাস্টবিনে ফেলি, তাদের উদ্দেশ্য আমার এই কথা। সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, এই খাবারের যে সবজির যে বাড়তি অংশগুলো, সেটা হতে পারে আলু, পটল, ঝিঙ্গা, মূলা, যাই হোক, এর যে উদ্ভিষ্টটা এটা যদি আমরা আলাদা করে রাখি তাহলে এটা দিয়ে আমরা গরু, ছাগল, ভেড়া পালতে পারি। এর সাথে আমরা যদি আবার ভাতের মাড় এবং চাল ধোয়া পানিটাও সংগ্রহ করে রাখি, সেটা দিয়েও কিন্তু আমরা গরু, ছাগল পালতে পারি। আমরা প্রতিদিন যে প্লাস্টিক, রাবার, পলিথিন, কাগজ, কাপড়গুলো ফেলে দেই, সেটা যদি আমরা ভিজিয়ে নষ্ট না করে শুকনো অবস্থায় রাখি এবং আলাদাভাবে সিটি কর্পোরেশনের বা অন্য যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে, পরিচ্ছন্ন কর্মী বা ময়লা যারা নেয় তাদেরকে দেই, তাহলে ওই যে শুকনা কাগজটা ওটা তারা বেছে বেছে ওরা কারখানা পাঠিয়ে দিতে পারে এবং প্লাস্টিক, রাবার, পলিথিন দিয়ে আমরা কি করতে পারি, এগুলো আমরা কারখানায় পাঠিয়ে এগুলো দিয়ে আমরা প্লাস্টিকের টিন, প্লাস্টিকের নেট, প্লাস্টিকের পাপোশ, প্লাস্টিকের খুঁটি অর্থাৎ বাঁশের বিকল্প খুঁটি, অনেক কিছু তৈরি করতে, এগুলো খুব মূল্যবান সম্পদ, যেগুলো আমরা ফেলে দিই, মূল্যবান সম্পদ। আর যে মাছের কাঁটাগুলো আছে বা শুকনো যে আবর্জনাগুলো আছে, মনে করেন যে একজন বাগান পরিষ্কার করলো, যে সমস্ত ময়লা আবর্জনা আছে এগুলো আমরা জমিয়ে যদি সেটাগুলো আমরা করতে পারি পাউডার আকারে, অনেক মেশিন আছে বাংলাদেশে, হাজার হাজার মেশিন আছে, এটা পাউডার আকারে আমরা এটা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। কি কোনো একটা ময়লা যদি আমরা রাস্তায় না ফেলে দেই তাহলে আমাদের চারিপাশ, কোন পাশের কথা বলবো, চারিপাশ হবে সুন্দর, ঝকঝকে, তক্তের পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত। ফলে আমাদের যে ড্রেনগুলো আছে এই ড্রেনের মুখ বন্ধ হবে না, ড্রেনের ভিতরের অংশ পানি জমবে না এবং এই ময়লাগুলো নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবা কোথাও যাবে না। ফলে স্বচ্ছ পানি ফিরে আসবে এবং সেখানে আবার সেই 30 বছর আগের মতো নতুন নতুন সুন্দর সুন্দর মাছের আগমন ঘটবে, অর্থাৎ মানে পানির ভিতরে যে রত্ন সেটা আমরা খুঁজে পাবো। আমরা হোটেলগুলো থেকে যে খাবারগুলো, হোটেল থেকে দেখবেন অনেক খাবার, এই বাসি পরাটা, তারপরে আপনার ওই পুরি, সিঙ্গারা দেখবেন অনেক সময় ফেলে দেয়, আমরা দেখছি ফেলে দেয়। তারপর হোটেলে কিন্তু বস্তায় বস্তায় ভাত, বালতি থেকে বালতি ভাত ফেলে দেয়। এগুলো দিয়ে আমরা হাঁস, মুরগি, হ্যাঁ, বা অন্য অন্য গৃহপালিত যে সমস্ত প্রাণী আছে সেগুলো আমরা কী করতে পারি, পালতে পারি, লালন পালন করতে পারি। তাহলে করণীয় কি? আপনি দেখবেন যে আমরা একটা বালতির ভিতরে, একটা বালতি, আমরা এই একই বালতির ভিতরে প্লাস্টিক, রাবার, পলিথিন, কাগজ, তারপরে ভাতের মাড়, তারপরে আপনার মাছের আষ্টা, তারপরে সবজি সব দেই, হ্যাঁ, দিয়ে টুপলা বাঁধে ঘরের কোণে রেখে দেয় বা বালতির মধ্যে রেখে দেয়। এইটা পরিষ্কার করবে না, তাদের বালতির মধ্যে ফেলে একবার, বালতির থেকে ভ্যানের মধ্যে ফেলে একবার, 2 বার, তারপরে তাদের সে শীট আছে শীটের মধ্যে ফেলে একবার, 3 বার। ফলে এই তেল, তারপরে আপনার এই মাড়, ভাতের মাড়, এরপরে আপনার ওই মাছের কাঁটা টাটা মিলে একদম একটা এলোমেলো অবস্থা, তারপরে প্লাস্টিকের বোতল টোতল মিলে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি সবাই সচেতন হই তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। এজন্য কিন্তু আমার মতো আবুল বাসার মতো 2-4 জন বা 200 জন, 500 জন কিন্তু একত্রে হলে হবে না, সম্মিলিতভাবে গোটা রাষ্ট্রের মানুষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। এজন্য সরকারিভাবে যদি একটা উদ্যোগ গ্রহণ করা হয়, আর যেখানে সেখানে ময়লা ফেলে তার জন্য শক্ত একটা জরিমানা করার ব্যবস্থা করতে হবে, তাহলে হ্যাঁ আমাদের পরিবেশটা অনেক সুন্দর হবে এবং আমরাও কিন্তু একটা সুন্দর কি
দেশ উপহার দিতে পারবো জনগণকে। আর এই ময়লাগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করবো। একটা হচ্ছে শুকনো ময়লা নেবে, দায়িত্বপ্রাপ্ত কর্মী থাকবে, তারা শুকনো ময়লাগুলো নেবে, আর ভিজা ময়লাগুলো আলাদা লোক নেবে। এবং দিনে 2 বার ময়লা নিতে হবে, সকালবেলা একবার আর সন্ধ্যা একবার, 2 বার নিতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের দেশটাকে অনেক সুন্দর করা সম্ভব। দেখেন, একটা ময়লা আমরা ফেলে দিচ্ছি, এটা কিন্তু দামি জিনিস, এটাকে আমরা কিন্তু আবার সেই মিলে কারখানায় পাঠিয়ে দিতে পারি। আর যদি এটা বন্ধ করে দেওয়া হয়, যেহেতু আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান ম্যাডাম উনি উদ্যোগ নিয়েছেন যে আগামী অক্টোবর বা নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ, সেটা যদি হয়, সত্যিকার অর্থে যদি হয়, তাহলে শুকরিয়া, আমাদের পরিবেশ সুন্দর হবে। আর যদি মনে করেন যে শুধু কাগজে কলমে হলো, বাস্তবে হলো না, তাই না, ওই যে কাজীর গরু কাগজে আছে গলে নাই, এরকম যদি হয়, তাহলে তো সেটা অনর্থক হয়ে গেল, তাই না? এটা তো আশা রাখি আমার কথা বুঝতে পারছেন। আমাদের সবাইকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিবেশ সুন্দর করার জন্য এগিয়ে আসতে হবে। এজন্য সরকার বাহাদুর যদি বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়, পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়, অথবা বাংলাদেশে যে সমস্ত মসজিদ আছে, মসজিদে ইমামরা যদি সবাইকে বলে আমরা দায়িত্বশীল আচরণ করব, হ্যাঁ, তাহলে অনেক সুন্দর হয় পরিবেশটা। এখানে একটা কথা বলতেই হবে, সেটা নয়। একবার একজন শিক্ষক বললে যে তোমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলেজে আসো, তোমরা সাইকেল চালানো শেখো। তো দুইজনের উদাহরণ দিচ্ছি আমি। তো একজন একটা বই কিনলো, সে বই পড়ে কীভাবে সাইকেল চালাতে হয়, সাইকেলের কটা অংশ, হ্যাঁ, সাইকেলের কোথায় বেল্ট, কোথায় রিং বাজাইতে হয়, কোথায় প্যাডেল মারতে হয়, সব কিছু প্রচুর পড়লো একজন, কিন্তু সে প্র্যাকটিক্যালি সাইকেল চালালো না। আর একজন সে একটা, যেহেতু ছাত্র মানুষ, আর্থিক সংকট, সে একটা পুরাতন সাইকেল কিনলো। পুরাতন সাইকেল কেনার পরে রং করে সে সেটাকে চালানো শুরু করলো। প্রথম দিকে সে কয়েকবার আছাড় খেলো, পা একটু ব্যথা পেলো, তার মোটামুটি সে মাত্র 1 মাসের মধ্যে সাইকেল চালানো শিখে গেছে। পরে মাস 3 পরে যখন স্যার বলো যে তোমরা কি সাইকেল চালানো শিখছো, তখন বলছি স্যার সাইকেল চালানো শিখছি, তো চালাও। তো যিনি সাইকেল কিনে চালাচ্ছিল, সে কিন্তু সাইকেল চালানো শুরু করলো। আরেকজন বলল তুমি, স্যার আমি তো শিখছি। বললো তো আমার দেখাও। বলে আপনি প্রশ্ন করেন। কী প্রশ্ন করবো, সাইকেল কীভাবে চালাইতে হয়? তখন বললো যে আমি তো বুঝলাম না তোমার কথা। বললো স্যার আপনি তো বলছেন সাইকেল চালানো শিখতে, আমি তো শিখছি, বই পড়ে শিখছি। ও, বই পড়ে শিখছো? তো বন্ধুরা, বই পড়ে শেখা আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন আমরা এই যে আমরা বই পড়ে শিখতেছি, কারণ আমাদের দেশে কিন্তু বাস্তবে ইসলাম কিন্তু নাই। আমরা শুধু কি মুখে ইসলাম পালন করি, এরকম তো বিষয়টা আর কি। ফলে আমাদের কিন্তু উন্নতি অগ্রগতি হচ্ছে না। আসুন আমরা বিজ্ঞান চর্চা করছি, বিজ্ঞান শিখি এবং আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করি। বিজ্ঞান মানে ইহুদি খ্রিস্টানদের কোনো শিক্ষা না, এটা হচ্ছে বিজ্ঞান শব্দ বিশেষ জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানটাকে কাজে লাগানোই বিজ্ঞান। এই কথা কিন্তু কোরআনে আছে। কোরআনে বলা হয়েছে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। আসুন আমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করি এবং আমরা একটু দায়িত্বশীল আচরণ করি, যাতে আমাদের চারিপাশ সুন্দর হয়। এতে আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, আমরাও সুখের সমৃদ্ধি জীবনযাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।